গুণীজন, শুভ প্রভাত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলসমূহের ঐক্যের বিকল্প নাই। ঐক্য অবশ্যই দরকার। ঐক্য না হলে একটা জাতি এগোতে পারে না। বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে ডিফারেন্স থাকতে পারে, কোনো না কোনো পয়েন্টে অবশ্যই ডিফারেন্স থাকবে, কিন্তু একটা পয়েন্টে জাতি গঠনে, দুর্নীতি মুক্ত থাকার জন্য, উন্নয়নের জন্য, শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য, বৈষম্যহীনতার জন্য ঐক্যের দরকার আছে। এখন রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই বৃহৎ রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগকে আপনি অস্বীকার করতে পারবেন না। আওয়ামী লীগও একটা বৃহৎ রাজনৈতিক দল, এই মুহূর্তেও দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। জাতীয় পার্টি একটা রাজনৈতিক দল, জামাত ইসলামী বাংলাদেশ বৃহৎ রাজনৈতিক দল। বৈষম্য বিরোধী আমরা শুনতে পাচ্ছি তারাও একটা দল করতে চাচ্ছে। এখন একটা জিনিস বাস্তবতা, যেটা যদি ইলেকশন, মনে করেন 5ই আগস্টে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পলায়ন করে গেল, যদি আগস্ট মাসেই নির্বাচন হতো মনে করেন, তাহলে কিন্তু এই বৈষম্য বিরোধী তারা যদি ক্যান্ডিডেট দিত, তারা যদি শুধু বলতো, পলিটিক্যাল পার্টির দরকার ছিল না, তারা যদি বলতো ইনরা আমাদের লোক, ইনাদেরকে ভোট দেন, তারা কিন্তু অনেক ভোট পেত, অনেক ভোট পেত। যেমন ইমরান খান জেলখানায় বসে, তার দল নাই, কিন্তু তার দলের পক্ষ থেকে কেউ না কেউ তো ইলেকশনে দাঁড়াচ্ছে স্বতন্ত্র হিসাবে। উনি শুধু বলে দিয়েছেন এই ব্যক্তি আমাদের। অ্যাকচুয়ালি কিন্তু ইমরান খানের সেই ব্যক্তি অনেক বেশি ভোট পাইছে, কারচুপি করে তাকে হারানো হয়েছে, নাহলে কিন্তু ইমরান খানের দলই জিতে যেত। তা সেই অবস্থা ছিল আগস্ট মাসে, কিন্তু এখন কি সেই অবস্থা আছে? আমরা যদি বুকে হাত দিয়ে বলতে চাই, সত্য স্বীকার করতে চাই, সেই অবস্থা নাই। এখন ইলেকশন হলে আমার এক ভাই বললেন যে বিএনপি ইলেকশনে জিতবে, অবশ্যই জিতবে। আর একটা জিনিস হলো, রিগিং করে কখনো ইলেকশন রিগিং করে জিতা যায় যদি ভোটার সংখ্যা 20%, 30% উপস্থিতি হয়, কিন্তু ভোটার সংখ্যা যদি 90% হয় তখন কোনো রকম রিগিং করা যায় না। অতএব এইবার যখন ভোট দিতে হবে, মানুষ অনেক বছর ভোট দেয় নাই, 16 বছর ভোট দেয় নাই, এইবার ভোট হলে 90% টার্ন আউট হবে, ভোট হবে, এবং ভোট হলে অবশ্যই বিএনপি আসবে। তাহলে আমাদেরকে যদি ঐক্য, আচ্ছা আর একটা জিনিস আমি এখানে বলতে চাই, আওয়ামী লীগের একটা ব্যাপার, সেটা হলো বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ কিন্তু তুখোর, তাদের কোনো মতেই নেগলেক্ট করা যাবে না। বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের চাইতে শক্তিশালী কেউ না। তারা ছোট্ট একটা ইস্যুকে বিশাল ইস্যু করে ফেলতে পারে, ন্যাশনাল ইস্যু করতে পারে। যেমন ধরেন রংপুরের সেই ইয়াসমিন হত্যা, একটা গার্মেন্টসের 11 বছর না 12 বছরের মেয়ে, কিশোরী মেয়ে নিহত হয়েছিল, তাকে নিয়ে পুরা বাংলাদেশ জুড়ে আন্দোলন করে উঠছে তারা। মাগুরার একটা ইলেকশনে হয়তো বা কিছু কারচুপি হয়েছিল, পুরা তত্ত্বাবধায়ক সরকার এনে ছাড়ল। তা আওয়ামী লীগ আন্দোলন কিন্তু এরকম বহুত ইস্যু এই 14 বছরে 16 বছরে আওয়ামী লীগ কিন্তু দিছে, কিন্তু সেটাকে ক্যাপিটালাইজ অন্য যে দলগুলো ছিল তারা করতে পারে নাই, তারা পারে নাই করতে। কিন্তু শেষ পর্যন্ত এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের তরুণ ছাত্র ছাত্রী ভাই বোনেরা, তারা যখন তাদের উপরে যখন গুলি করা হলো, যখন জনতা নিজেরা নেমে আসলো, তখন দেখা গেল যে তারা পরাজিত হলো, এবং ফ্যাসিস্ট হাসিনা তাকে পলায় যেতে হলো। যদি সে না যেত তাহলে ওই দিন সে নিহত হতো, তার চিহ্নও থাকতো না, তার শরীরের কোনো চিহ্ন থাকতো না, শবদেহ পাওয়া যেত না, এমন অবস্থা হতো, তাকে পালিয়ে যেতে হলো। তাহলে আমাদের এই যে তরুণ ছাত্র ছাত্রী ভাই বোনেরা যে আন্দোলন করছে, এবং পরে যখন জনতা তার সাথে মিশে গেছে, এবং সেই সাথে বিএনপি, জামাত এবং অন্যান্য দল যখন আন্দোলন করছে, এবং আমাদের হাতে বিজয় এসে গেছে। এখানেও এই বিজয়টা কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে হয়েছে। এখন আমরা সবাই সংস্কারের কথা বলছি, একটা জিনিস আমরা দেখি যে আমাদের দেশে আমলাতন্ত্র কিন্তু সবচেয়ে বড় শত্রু। আমলারা কখনো চেঞ্জ হয় না, আমলারা ঠিকই থাকে। এই যে যারা মন্ত্রী হয় তাদের কিন্তু খুব একটা বেশি বুদ্ধিশুদ্ধি আছে বলে মনে হয় না, আমলাদের চাইতে তো কম অবশ্যই। এবং আমলারাই কিন্তু
সব কিছু ক্রিমটা কিন্তু আমলারাই খেয়ে ফেলে। আমি আপনাকে উদাহরণ দিই, কোভিডের সময় আমরা যে কিট ব্যবহার করছি, এক একটা কিটের দাম ছিল 850 টাকা, 850 টাকা একটা কিটের দাম। সেই কিটটা বাংলাদেশ সরকার কিনছে 2200 টাকা করে এক একটা কিট। তাহলে পারচেসটা যার ফ্যাক্টরি থেকে প্রাইস আমাদের বাংলাদেশে আসা পর্যন্ত যে জিনিসটার প্রাইস হলো 850, সেটা কেনা হয়েছে 2250 টাকা করে। তাহলে এক একটা কিটে 1400 টাকার মতো করে লুটপাট হয়েছে। তাহলে কিট কেনা হয়েছে অন্ততপক্ষে 10 কোটি। তাহলে কত টাকা লুটপাট হয়েছে? এবং এই লুটপাটের সব টাকায় কি মন্ত্রী পাইছে? সিংহভাগ কিন্তু আমলারা পাইছে, ব্যবসায়ীরা পাইছে। এখন আমরা চিন্তা করতে পারি এই আমলাতন্ত্র, এই যে পারচেস, আমাদের দেশের যে পারচেস কমিটি আগের যেটা আছে প্রাগৈতিহাসিক, যে টেন্ডার হবে, 3টা টেন্ডার আসবে, যারা লোয়েস্ট দেবে তারাই পাবে। এখন যখন মাফিয়াতন্ত্র কাজ করে তখন কাউকে কিন্তু টেন্ডার দিতে দেয় না, তারা নিজেরাই 3টা টেন্ডার দেয়, একজন লোয়েস্ট হয়, সে কাজ পায়, এবং লুটপাটে এরকমই হয়। সমবায়ের কথা আমার আগের ভাই বলে গেলেন। আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিচ্ছি। আমার একটা আম বাগান ছিল, শখ করে করা, প্রায় 30 বিঘা জমির উপর আমি একটা আম বাগান করছিলাম। অনেক আম হতো, কারণ আম তো একসঙ্গে পাকে, আমি তো আর একসঙ্গে খেতে পারবো না। দিছি, মানুষকে অনেক দিছি, সবাইকে দিতাম, বাড়ি বাড়ি পৌঁছাই দিতাম গিফট হিসাবে। তারপরেও তো কোলাইতে পারতাম না, বিক্রি করতে হতো। আমাকে আম পেরে সেই আম আড়তে নিয়ে যায় বিক্রি করতে হতো 28 টাকা কেজি, অনলি 28 টাকা। কিন্তু সে আমটা আমাকেই পারতে হতো, আমাকেই ট্রাকে করে দিয়ে আসতে হতো। টাকাটাও সাথে সাথে দিত না, বলতো যে পরে আসেন। আমার লোক যারা ছিল পরে তারা যেত, যে নিয়ে আসতো। ওই আম আমরা তখন ঢাকায় কিনে খাইছি 60 টাকা করে। এবং ওই আম বাগানের যে কেয়ারটেকার ছিল, ও আমাকে একদিন বলল, যে ওর নাম ছিল শামসু, বললো যে স্যার সবজি লাগাই। আমি কি লাভ হবে কোনো? এমনি আমার এমনি শখ আছে, নিজেদের গাছ, নিজের সবজি। বললো যে স্যার লাভ হবে। আমি তাহলে করো। তো জমি লিজ নিয়ে সবজি লাগালো। আমার ক্ষেত থেকে সবজি বিক্রি হতো 6 টাকা, মানে ঝিঙে, দুন্দুল 6 টাকা পাইকারি দরে কিনে নিয়ে যেত। ওই সবজি আমি তখন ঢাকা শহরে কিনে খাইছি 20 টাকা। তাহলে আমার ওটা ছিল টাঙ্গাইল থেকে এই পর্যন্ত আসতে দেখেন এটার দাম 3 গুণেরও বেশি হয়ে যেত। আমি কিন্তু ওই 6 টাকা বিক্রি করে ব্রেক ইভেন ছিলাম, লোকসান হয় নাই, লাভও হয় নাই। তাহলে এখন দেখতে হবে এই যে সমবায়ের কথা যে বললেন, এই সমবায়টা যদি সত্যি সত্যি কার্যকরী হয়, এবং আমরা যদি চাষি যদি ডাইরেক্টলি এটা যদি ঢাকা নিয়ে এসে কনজিউমারের হাতে পৌঁছাই দিতে পারে, মধ্যস্বত্বভোগীরা যদি না থাকে, তাহলে আমরা যদি 10 টাকাতেও কিনে খেতে পারি, তাহলে কনজিউমারের 10 টাকা লাভ, আর যে চাষি সে 4 টাকা লাভ করলো, তারও প্রায় 80% প্রফিট হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই সমবায়টা যদি ইউনুস সাহেব, উনি তো সমবায়েরই লোক, উনি যদি এইটাও যদি ঠিকমতো বাস্তবায়িত করতে পারে, আমাদের দেশে কিন্তু এই সবজির এই দাম আর থাকে না। আর একটা জিনিস আমি বলতে যাচ্ছি, যেটা হলো একটা দল যদি হয়, মানে যদি নতুন কোনো দল, কোনো মোর্চা হয়, সেই মোর্চাটা হইতে হবে ঐক্য। এবং ধরেন বাংলাদেশ গণ ঐক্য দল বা জাতীয়তাবাদী গণ ঐক্য দল, জাতীয়তাবাদী অনেকে মনে করে বিএনপির অঙ্গ সংগঠন, এরকম একটা কিছু হতে হবে। কিন্তু আমি মনে করি একটা মাত্র স্লোগান হতে হবে, সেটা হলো বিরোধ না ঐক্য, ঐক্য ঐক্য। সব দলেরই একটা পেট স্লোগান আছে। আওয়ামী লীগের আছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিএনপির আছে শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ। হ্যাঁ, আর 2 মিনিট। বিএনপির আছে, তাহলে কি বাদ দিয়ে দেবো নাকি 2 মিনিট কথা বলবো? আচ্ছা, তাহলে আমাদেরও একটা যদি নতুন একটা ঐক্য হয়, সেই ঐক্যের স্লোগান হতে হবে বিরোধ না ঐক্য, ঐক্য ঐক্য। এই স্লোগান কিন্তু মানুষ পছন্দ করবে, কারণ মানুষ কিন্তু, বাঙালি কিন্তু হানাহানি চায় না। একবেলা তারা কম খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু হানাহানি, ঝগড়াঝাটি, মারপিট এটা তারা চায় না। এখন বাংলাদেশের নিউট্রাল ভোট আছে 40%। যদি কোনো দল যদি ঐক্য, মানে একটা দল গঠন করতে চায়, তাকে হানা দিতে হবে এই 40%-এর মধ্যে। আর একটা জিনিস আপনারা মানেন আর না মানেন, সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভোট আছে, সেই ভোটে হানা দিতে হবে। আর একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনারও কিন্তু একটা ভোট আছে, ওনার নামে ভোটটা হবে, মানুষ দেয়, পছন্দ করে। জিয়াউর রহমানকে অনেকে পছন্দ করে। এখন আমি যদি আওয়ামী লীগ করি, আমি যদি বলি জিয়াউর রহমান খুব সৎ ব্যক্তি ছিলেন, তাহলে আমাকে বলবে তুই বিএনপির দালাল। বিএনপি কেউ যদি করে, সে যদি বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার অবিসংবাদিত নেতা, উনি না হলে
স্বাধীনতা সংগ্রাম দানা বাঁধত না, বলবে তুই আওয়ামী লীগের দালাল। তা এইটা কিন্তু আসলে ঠিক না। আর আমাদেরকে যে হানা দিতে হবে সেটা হলো তাদের দুর্গে। অতএব এইখান থেকে আমাদেরকে ভোটের একটা করতে হবে, প্লাস ঐক্যের কথা বললে এই যে 40% সেই ভোটটা আমরা পেতে পারি। আমি আর জাস্ট 1 মিনিট করবো একটা পয়েন্ট, সেটা হলো আমাদের দেশে প্রথমে লোক ছিল 7.5 কোটি যখন 300 আসনের সিট ছিল, এখন কিন্তু লোক 18 কোটি। এখন একটা লোক আমাদের যেমন আমাদের উপজেলা 2টা উপজেলা মিলে আমাদের একটা কনস্টিটিউয়েন্সি। এখন একটা উপজেলার লোক একটা ফ্যামিলিকে বা একটা ব্যক্তিকে, ভালো ব্যক্তিকে চিনতে পারে। যখনই 2টা উপজেলা হয় তখন অন্য উপজেলা তাকে চিনে না, তখন তাকে নির্ভর করতে হয় দলের উপরে। তার জন্য আমার একটা সাজেশন, আমি সবসময় বলে আসতেছি, যদি বাংলাদেশ থেকে ফ্যামিলি রাজনীতি এবং অর্থবিত্তের রাজনীতি, খারাপ মানুষের রাজনীতি এবং দলের রাজনীতি, এটা যদি পরিহার করার চেষ্টা করা হয় তাহলে মিনিমাম আসন সংখ্যা 500 করতে হবে এবং 465টা উপজেলায় 465টা সিট, বাকি 35টা সিট বড় বড় শহরগুলোতে হবে। তখন একটা উপজেলাতে যখন একটা ব্যক্তি দাঁড়াবে তাকে কিন্তু দলের উপর নির্ভর হতে হবে না। যদি সে ব্যক্তি ভালো হয়, তার ফ্যামিলি যদি ভালো হয়, তাহলে কিন্তু সে সেই উপজেলার ভোট পাবে, সেখানে দলের প্রভাবটা অনেকটা কমে যাবে। তো এটা বলে আমি শেষ করব, এটা চিন্তার একটা বিশাল ব্যাপার আছে। যদি করা যায় তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য সুবর্ণ